দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি বীজ সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত ইস্যু নিয়ে। আজকে আমরা আলোচনার শিরোনাম রেখেছি পোশাক রপ্তানি। এই শিরোনামে কথা বলবো এই সময় আসলে পোশাক রপ্তানি কোন পথে এগুচ্ছে এবং পোশাক খাতের নানাবিধ চ্যালেঞ্জ নিয়ে কথা বলবেন। এই খাত সংশ্লিষ্টরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা কথা বলবেন করোনার দ্বিতীয় ধাক্কা কাটিয়ে আসলে পোশাক খাতের রপ্তানি কোন দিকে এগুচ্ছে, নানাবিধ বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন। আমরা পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে তিনজন অতিথি এর মধ্যে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পরিচিত মুখ ব্যবসায়ী নেতা জনাব ফারুক হাসান, ব্যবস্থাপনা পরিচালক জায়ান্ট গ্রুপ এবং একই সঙ্গে সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিজিএমই। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিজিএমই এর সহসভাপতি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব মশিউল আজম সজল। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আরও একজন সোর্সিং এন্টারপ্রেনিয়ার যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে জনাব পাভেল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা অবশ্যই আলোচনায় যাব, পোশাক খাতের রপ্তানির বিষয় নিয়ে, সার্বিক বিষয় নিয়ে কথা বলবো, সোর্সিং ইন্ডাস্ট্রি নিয়েও কথা বলবো জনাব পাভেল আপনার সঙ্গে। তার আগে আমরা আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, ছোট্ট একটি প্রতিবেদন, সেই ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটি মোটরসাইকেল উৎপাদন নিয়ে প্রতিবেদনটি দেখে আসতে চাই। দেশের অভ্যন্তরে যে মোটরবাইক উৎপাদন সেটি রপ্তানি বাড়াতেও ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা এবং এই জন্য সিসি সীমাবদ্ধতা দূর করে নীতি সহায়তাও চাচ্ছেন উদ্যোক্তারা। দেশীয় মোটরবাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান রানারের কারখানা ঘুরে এসে আমাদের সহকর্মী জানাচ্ছেন বিস্তারিত। আমরা চলুন দর্শক রিপোর্টটি দেখে আসি। নান্দনিক রং আর ডিজাইনের হাজারো মোটরবাইক সাজিয়ে রাখা হয়েছে বাজারে ছাড়ার অপেক্ষায়। ময়মনসিংহের ভালুকায় রানার কারখানার চিত্র এটি। আমদানি নির্ভরতা কমিয়ে এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে বিভিন্ন দামের মোটরবাইক। অবশ্য কাজটি মোটেই সহজসাধ্য নয়। কারখানা ঘুরে দেখা যায় পূর্ণাঙ্গ মোটরবাইক দেখতে যত সুন্দর ততই কঠিন তৈরির প্রক্রিয়াটি। কয়েকটি ধাপে তৈরি হচ্ছে মোটরসাইকেলের যন্ত্রাংশ। শ্রমিকদের তীক্ষ্ণ চাহনি আর দক্ষ হাতের স্পর্শে ধীরে ধীরে দৃশ্যমান হয় মোটরবাইক। চেসিস আপনার পার্টস তৈরি হয়, বিভিন্ন রকমের বিভিন্ন ডাই সেটিং করার পরে একটা মোল দিয়ে আমরা একটা জিনিস তৈরি করি। প্রেস শপ আছে, ওয়েল্ডিং শপ আছে, পেইন্ট শপ আছে। আসার কথা নেপাল সহ কয়েকটি দেশে বাংলাদেশের মোটরবাইক রপ্তানিও হচ্ছে নিয়মিত। অবশ্য দেশের বাজারে সিসি সীমাবদ্ধতার কারণে ভালো মানের বাইক তৈরিতে সাহস পাচ্ছে না উদ্যোক্তারা। আমাদের দেশের মার্কেটে যদি বাইকটা না থাকে তাহলে কিন্তু আমরা লার্নিংটা নিতে পারি না, যে বাইকাররা কী ধরনের চ্যালেঞ্জ ফেস করে, ম্যানুফ্যাকচারিংয়ের টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা কী কী চ্যালেঞ্জ ফেস করি। তো যে কারণে আমরা শুনছি যে গভর্নমেন্ট হয়তো আরও বেশি সিসির বাইক বাংলাদেশে অ্যালাউ করবেন, তখন এক্সপোর্টটা কিন্তু আমাদের আরও ইজি হবে, আরও সম্প্রসারিত হবে। বিশেষজ্ঞরা বলছেন চীন থেকে যেসব উৎপাদনকারীরা সরে আসবে তাদের কারখানা বাংলাদেশে নিয়ে আসতে প্রচেষ্টা চালাতে হবে সরকারকে। দেশের সস্তা শ্রমবাজার ব্যবহার করে যাতে মোটরবাইক উৎপাদন বাড়ানো যায় সেই দিকেও নজর দিতে হবে। মোটরসাইকেলের অ্যাসেম্বলিংকে আরো আকর্ষণীয় একটা ইনভেস্টমেন্টের জায়গা করতে হলে, একটা বড় শিল্প হিসেবে গড়ে তুলতে হলে এর যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প সেইখানে আমাদের এখন কাজ করতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারতও ৮০-র দশকে নিজ দেশে উৎপাদনে ব্যাপক জোর দেয়। প্রায় ৪০ বছরের প্রচেষ্টায় তারা এখন বড় রপ্তানিকারক। সেই অভিজ্ঞতা কাজে লাগাতেও চেষ্টা চালাচ্ছেন উদ্যোক্তারা। মোটরবাইক উৎপাদনেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রতি বছর শুধু বাংলাদেশের বাজারের জন্যই রানার তৈরি করছে লক্ষাধিক মোটরবাইক। তবে উদ্যোক্তারা আশা করছেন পোশাক খাতের মতোই আগামী দিনে সারা বিশ্বব্যাপী মোটরযান রপ্তানি করবে বাংলাদেশ। সুলতান আহমেদ, নিউজ 24, ভালো। দর্শক, আমরা আমাদের হাতে থাকা প্রতিবেদনটি দেখছিলাম। আমরা আলোচনায় ফিরতে চাই। এই সময় পোশাক রপ্তানি, এই শিরোনামে কথা বলবো। আমাদের সঙ্গে তিনজন অতিথি এর মধ্যে পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে পোশাক রপ্তানিকারক দুজন রয়েছেন, পোশাক খাতের ব্যবসায়ী নেতাও রয়েছেন এবং একই সঙ্গে একজন সোর্সিং খাতের এন্টারপ্রেনিয়ার। আমরা বলছিলাম মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল, ব্যবস্থাপনা পরিচালক ডঙ্গি সোর্সিং লিমিটেড, তিনিও আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা শুরুতেই ফারুক হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই, ব্যবস্থাপনা পরিচালক জায়ান্ট গ্রুপ, বিজিএমএর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এই সময়ে আসলে পোশাক রপ্তানি, একজন দীর্ঘ সময়ের পোশাক উদ্যোক্তা হিসেবে করোনার যে ধাক্কা সেটি কাটিয়ে কি মনে করছেন যে রপ্তানিতে কতখানি গতি ফিরছে? ধন্যবাদ। আমি প্রথমে বলবো যে এই সময় আসলে আমাদের পোশাক শিল্প মালিকরা কিন্তু ভালো অবস্থায় নেই। বিকজ আমরা যে আপনারা জানেন যে 18-19 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের এক্সপোর্ট আমাদের $34 বিলিয়ন আমরা নিয়ে গেছিলাম। এরপরে কিন্তু এক্সপোর্ট আমাদের করোনার আগে থেকে আমাদের এক্সপোর্ট কমা শুরু হয়েছে। আমাদের করোনার এখানে এফেক্ট শুরু হলো মার্চ 2020-তে, লাস্ট ইয়ারে, কিন্তু আমাদের এক্সপোর্ট কিন্তু
2019-এর জুন থেকে আমাদের এক্সপোর্ট কমা শুরু হয়েছে, এবং এটার এফেক্ট এসে এখন আমাদের এক্সপোর্ট লেস দেন $28 বিলিয়ন চলে এসছে। আমাদের প্রথম যে সমস্যাটা এসেছে যে করোনার কারণে বায়াররা তাদের অর্ডার ক্যান্সেল করেছে, বায়াররা তাদের অনেকের পেমেন্ট এখন পর্যন্ত দেয় নাই। তো এই কারণগুলোর জন্য আসলে এখানে ফ্যাক্টরিগুলো ভালো অবস্থায় নাই। বিকজ এখানে আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রধানমন্ত্রীকে, উনি সেই সময় আমাদের স্পেশালি এপ্রিল মাসে যেহেতু কমপ্লিটলি সব ফ্যাক্টরি বন্ধ ছিল, মে মাসেও অনেক ফ্যাক্টরি বন্ধ ছিল, মে মাস থেকে আস্তে আস্তে করে আমরা সাহস করে এই গভর্নমেন্টের সহযোগিতায় আমরা সাহস করে ফ্যাক্টরিগুলো আমরা খুলেছি, এবং সেটার জন্য ইকোনমি কিন্তু মুভ করা শুরু করেছে। কিন্তু আমাদের এপ্রিল মাসে যেহেতু কমপ্লিটলি বন্ধ ছিল, শ্রমিকদেরকে আমাদের 65% আমাদেরকে বেতন দিতে হয়েছে, এবং সরকার সেই সময় আমাদেরকে 4 মাসের বেতন একটা সফট ইন্টারেস্টে লোন আকারে আমাদের শ্রমিকদেরকে ডাইরেক্টলি পেমেন্ট করেছে। যেহেতু আমাদের এই মুহূর্তে আবার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে, অলরেডি অনেক আগে থেকে শুরু হয়েছে। আপনি জানেন যে আমাদের গ্লোবালি আমাদের টোটাল অর্ডার কিন্তু টোটাল বিজনেসটাই হলো এক্সপোর্ট ওরিয়েন্টেড। আমাদের অর্ডার, আমাদের গুডস গুলো যায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, এবং বেশিরভাগ দেশেই কিন্তু এখনো লকডাউন চলছে, সেখানে অনেক দেশে কারফিউ আছে, এবং আলটিমেটলি ক্লোদিং শপগুলো বা যেখানে আমরা অ্যাপারেল যে ব্র্যান্ডের দোকানগুলো আছে সেগুলো কিন্তু মোস্ট অফ দ্য কান্ট্রিতে কিন্তু এখন বন্ধ আছে। সেই কারণে তাদের সেলসও কমে গেছে, তাদের সেল বন্ধ হয়ে গেছে, এবং অনেক ব্র্যান্ড ইভেন ব্যাংক্রাফট হয়ে গেছে। তো এই ব্যাংক্রাফট হওয়ার কারণে কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে বেশ কিছু বায়ার আমাদের ফ্যাক্টরিগুলোর অনেককে পেমেন্ট দিতে পারে নাই, ডেফার্ড করেছে পেমেন্ট, আবার ডিসকাউন্ট নিয়েছে। এই কারণে আমাদের কোম্পানিগুলো, ফ্যাক্টরি মেম্বারগুলো কিন্তু খুব খারাপ অবস্থা আছে। তো আমরা সবসময় অপটিমিস্টিক যে আমরা ঘুরে দাঁড়াবো। আমরা আসলে ফার্স্ট ওয়েভ যখন হলো এরপরে আমরা আসলে ঘুরে দাঁড়াচ্ছিলাম, কিন্তু আসলে আমাদের ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি, বিকজ এই মুহূর্তে আমরা যে অবস্থায় আছি। আবার এরপরে আপনারা জানেন যে ইন্টারন্যাশনালি কন্টেনারের সমস্যা হয়েছে, শিপিং কস্ট, বিকজ আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে। এদিকে আবার কন্টেনারের খরচ বেড়ে যাওয়ার, কন্টেনার না পাওয়ার কারণে আবার ফ্রেট কস্ট অনেক বেড়ে গেছে। এই কারণে কিন্তু আমাদের কটনের দাম বেড়েছে, এটার সাথে সাথে চেইন এফেক্ট, কটনের সাথে সাথে ইয়ার্ন, ফ্যাব্রিক দাম বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু ফ্যাক্টরিগুলো এখন আবার সিরিয়াসলি সাফার করছে এখানে। তো আমরা আগামীতে আশা করছি আমরা ঘুরে দাঁড়াবো, কিন্তু আমাদের এই ক্ষেত্রে আমাদের একদিকে যেমন ব্র্যান্ড গুলোর সাপোর্ট দরকার, আমাদের সরকারের সাপোর্ট দরকার, আমাদের ফিনান্সিয়াল ইনস্টিটিউট, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, এদের সাপোর্ট দরকার। তো এই মুহূর্তে আমি মনে করি যে আমাদের সবাইকে এই সাপোর্টটা যদি আমরা পাই, তাহলে এই ফ্যাক্টরিগুলো টিকে থাকবে, নাহলে কিন্তু আসলেও খুব সমস্যার মধ্যে আছে ফ্যাক্টরিগুলো। এবং এই আপনি জানেন যে ইকোনমির আমাদের এক্সপোর্টের 83% উপরে এই গার্মেন্টস এর সাথে আমরা গার্মেন্টস দিয়ে এক্সপোর্ট। জি জনাব ফারুক হাসান, নিশ্চয়ই আমরাও চাই যে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে টিকে থাকুক। আমরা একটু সংক্ষেপেই শুনতে চাইবো জনাব মশিউল আজম সজল আপনার কাছে, বিজিএমের সহসভাপতি। এই যে সরকারের যে উদ্যোগ, প্রণোদনার উদ্যোগ নিয়েছিলেন যথাসময়ে আপনাদের খাতকে টিকিয়ে রাখবার জন্য, সেটির সুফল আপনারা তো পেয়েছেন নিশ্চয়ই, এবং এর মধ্যেও আপনারা আসলে রপ্তানিতে এর সুফল যতখানি কাজে লাগানোর, ততখানি কি কাজে লাগানোর সুযোগ বা সম্ভব কাজে লাগানো গিয়েছে কিনা? ধন্যবাদ চ্যানেল 24-কে। এটাই আপনাদের অনুষ্ঠানে, আপনাদের টিভিতে আমার প্রথম আশা। আপনাদেরকে ধন্যবাদ। দেখেন, বাংলাদেশ সরকার আমাদেরকে এখনো যদি তৃতীয় বিশ্বের একটা দেশ হিসেবে দেখেন, এই বাংলাদেশ সরকার যেভাবে এই প্যান্ডামিককে ফেস করলেন, স্পেশালি ইকোনমিতে, বিশ্বের যে কোনো প্রথম দেশের মতো করে তারা এটা ফেস করেছেন। যেভাবে ইউরোপের প্রথম বিশ্বের যে আপনি G20 কান্ট্রিগুলো যেভাবে করে ফেস করেছেন, বাংলাদেশ ঠিক সেভাবেই, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঠিক সেভাবেই করে রিয়েক্ট করেছেন এই জায়গাটার ভিতরে। এখানে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আপনাকে একটা কথা বলি সিম্পলি, না খেতে খেতে মানুষ মরে যেতে পারে, কিন্তু
যদি আমরা অল্প অল্প খেয়েও বাঁচতে পারতাম তাহলে কোনো কিছুর ভেতরে আমরা কাজ করতে পারি। এই ঘটনাটা আমাদের এরকম হয়েছে। সরকারের যে প্রণোদনা প্যাকেজ, সরকারের যে ফ্যাসিলিটিস এবং ওনাদের যে দিক নির্দেশনাগুলো ছিল, ওটা দিয়ে আমরা কিন্তু এখনো আমাদের কারখানার বাতিগুলো জ্বালিয়ে রেখেছি। এই কারখানার বাতিগুলো যদি আমাদের না জ্বলতো তাহলে আমরা আজকে এখানে এই স্বপ্ন দেখতাম না। প্রথম ওয়েভকে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মতো আমরা সামলে নিয়েছিলাম, যথেষ্ট ভালো মতো সামলে নিয়েছি। কিন্তু প্রথম ওয়েভ শেষ হওয়ার সাথে সাথে যখন আমাদের ক্রিসমাস সেল, যেটা আমাদের গার্মেন্টস এন্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় সেলস এর সময়টা, সেই জায়গায় আমরা ধাক্কা খেয়ে গেলাম ডিসেম্বর মাসে। নভেম্বর ডিসেম্বর মাসে এসে ওই জায়গাটা স্লো ডাউন করতে থাকলো। এবং যেহেতু আপনারা জানেন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশের যারা স্ট্রাগল করছিল স্টোরগুলা, ওদের গভর্নমেন্ট ওদের একটা এক্সিট প্ল্যান আছে, ওই এক্সিট প্ল্যানের সুযোগ নিয়ে তারা করলো কি, তাদের স্টোরগুলো বন্ধ করে দিল, চ্যাপ্টার 11 ডিক্লেয়ার করলো। আমরা এখানে আটকে গেলাম আমাদের গুডস গুলো নিয়ে। ওরা যদি না বিক্রি করতে পারে আমরা তো উৎপাদন করতে পারবো না, ওরা আমাদের কাছ থেকে কিনবেও না। এখানে এই জায়গাটার ভিতরে আমরা আটকালাম। বাট আমি আপনাকে একটা কথা বলি, এই মুহূর্তে যে কোনো মূল্যে আমাদেরকে আমাদের ফ্যাক্টরির বাতিগুলো জ্বালিয়ে রাখতে হবে, আমাদের ওয়ার্কার গুলোকে ঠিক করে রাখতে হবে, আমাদের সাথে প্রত্যেকটা ওয়ার্কার স্টাফ সবাইকে নিয়ে আমাদের কোনো রকম ভাবে চলে যেতে হবে। সেটার দায়ভার কিন্তু জনাব মশিউল আজম সজল, সেটার দায়ভার কিন্তু বিজিএমইএ সহ আপনাদের কাঁধেও বর্তায় এই ফ্যাক্টরি টিকিয়ে রাখার। জি, আমি আপনার সাথে 100% একমত। আমাদের কাজগুলো এখন আমাদেরকে ফ্যাক্টরি গুলোকে কোনো রকমের টিকে থাকতে হবে, আমাদেরকে যে কোনো ভাবে টিকে থাকলে যেটা হবে, সামনে কিন্তু আপনার একটা ভালো দিন আসছে। আমি বলি প্রতিটা খারাপ সময় পরে একটা ভালো দিন আসে, সবসময় অন্ধকার থাকে না, সূর্য উঠতেই হবে এবং এটা তাদেরকে উঠবে। যেমন আপনি এখন দেখেন যারা আমাদের বায়ার তারা এখন ট্রাভেল করতে পারে না, তাদের ফুড কস্ট অনেক কমে গেছে, তাদের আয় যেভাবে কমেছে কিন্তু তাদের এই কস্টগুলো, তাদের একটা সেভিংস এবং ডিসপোজেবল ইনকাম তাদের কাছে হয়েছে। এই টাকাগুলো তাদেরকে খরচ করতে হবে। তারা যখন এখন এক রকমের পোশাক তারা কিনছে, শুধু নিটের উপরে আইটেম গুলো তারা কিনছে, তারা আউটডোর ওয়্যার কিনতে পারে না, তারা ডেনিম প্যান্ট কিনতে পারছে না, তারা চিনো প্যান্ট কিনতে পারছে না, শার্ট কিনতে পারছে না, তারা কিনছে না এই জিনিসগুলো, কারণ মশিউল আজম সজল একটু বলবেন যে আপনাদের বিজিএমই থেকে একটা তথ্য দেওয়া হয়েছিল এপ্রিল পর্যন্ত ক্রয়াদেশ বাতিল স্থগিত, যে $42 বিলিয়ন শুরুতে স্থগিত হয়েছিল, এখন আসলে সেটির কি অবস্থা, যে এখন কি পরিমাণ অর্ডার আপনাদের বাতিল বা স্থগিত পর্যায়ে রয়েছে? আচ্ছা, এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। প্রথমে যখন প্যান্ডেমিকটা শুরু হওয়ার সাথে সাথে আমাদের অনেক অর্ডার ওরা ক্যান্সেল করে দিল, অনেক অর্ডার আমাদেরকে ক্যান্সেল করে দিল, আমাদেরকে স্থগিত করে দিল, আমাদেরকে ডেফার্ট করা আরম্ভ করলো। এই অর্ডারগুলো কিন্তু আমাদেরকে প্লেস করেছিল তারা 2019-এর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময় প্লেস করেছিল। আমরা প্রোডাকশন করতাম বা ডেলিভারি করতাম মার্চ, এপ্রিল, মে, জুন এরকম ভাবে। প্যান্ডেমিক যখন আরম্ভ হয়ে গেল তখন তারা এগুলোকে বন্ধ করলো। এইখানেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়, উনি বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলে আমাদের জন্য নেগোশিয়েট করে দিয়েছিল এবং তারা কমিটমেন্ট করেছিল যে ঠিক আছে তোমাদের কোন রকম আমরা অর্ডার গুলো কিছু করবো না, সেটাও আমাদের হয়েছে, আমরা নিজেরাও চেষ্টা করেছি। তারপরে বায়াররা একটু স্মার্ট মুভ আরম্ভ করলো, যখন আমাদেরকে আবার 2020 সালের এই সেপ্টেম্বর মাস অনওয়ার্ডস তারা যখন অর্ডার গুলো প্লেস করবে, ওই অর্ডার গুলো প্লেস করা তারা তখন থেকে কমিয়ে দিল। তখন দিত মনে করেন 1 লক্ষ পিস, এখন দিয়ে আরম্ভ করলো 40,000 পিস, 50,000 পিস, সো দ্যাট তারা যেন ওই ঝামেলাটার মধ্যে না পড়ে। বিকজ সেকেন্ড ওয়েভ ওয়াজ ইনএভিটেবল, এটা আমরা সবাই জানতাম আসবেই, সব সায়েন্টিস্টরাও বলেছিলেন সবকিছুতেই। সুতরাং তারা তখন অর্ডার প্লেসমেন্টটা আমাদেরকে কমিয়ে দিল। বাট আমাদের ক্যাপাসিটি তো ইনট্যাক্ট, আমাদের ক্যাপাসিটি তো অনেক বড়, সেই জায়গাটার ভিতরে আমরা ওখানে আটকে গেছি। জি, আমরা অনেক ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতা রয়েছে, ছোট ছোট করে আপনাদের কাছে বিষয়গুলো জানতে চাইবো। জনাব মোফাজ্জল হোসেন পাভেল, ব্যবস্থাপনা পরিচালক, ডঙ্গি সোর্সিং লিমিটেড। আমরা বিরতিতে যাব, বিরতির থেকে ফিরে এসে বরং আপনার সঙ্গে সোর্সিং ইন্ডাস্ট্রির যে সংকটগুলো রয়েছে বা সম্ভাবনা রয়েছে তা নিয়ে কথা বলবো। এর আগে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ইভ্যালি বীজ সংলাপে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। ইভ্যালি বীজ সংলাপে আমরা কথা বলছি পোশাক রপ্তানি এই শিরোনামে। আমরা জানি যে করোনার
দ্বিতীয় ধাক্কা এখনও কাটেনি, যে কারণে আসলে বাংলাদেশ ব্যাংকের যে ত্রৈমাসিক একটি প্রতিবেদন গতকালকেই প্রকাশিত হয়েছে, এটা দর্শকদেরকে এবং আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন তাদেরকে জানিয়ে রাখি। সেই প্রতিবেদনেও কিন্তু বলা হয়েছে যে প্রায় 20% আমরা আমেরিকায় রপ্তানি করি এবং ইউরোপের দেশগুলোতে 54%, অর্থাৎ সব মিলে 74% রপ্তানি কিন্তু ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে পোশাকের। সেক্ষেত্রে এই 74% পোশাক রপ্তানি কিন্তু আসলে সম্প্রতি হুমকির মুখে। তো এই হুমকি মোকাবেলা করতে হলে কী ধরনের নীতি পদক্ষেপ প্রয়োজন তা নিয়ে কথা বলবেন। আমরা জনাব ফারুক হাসান এবং মশিউল আজম আপনাদের কাছে আসবো। তার আগে আমরা বিরতির আগে আসলে জনাব মোফাজ্জল হোসেন পাভেল, ব্যবস্থাপনা পরিচালক, ডঙ্গি সোর্সিং লিমিটেড, সোর্সিং উদ্যোক্তা, আমরা তার সঙ্গে একটু শুরুতে কথা বলতে চাই। জনাব মোফাজ্জল হোসেন পাভেল, একটু বলবেন যে এই সময়ে আপনার নিজের অভিজ্ঞতায়, আপনি তো সোর্সিংয়ের মাধ্যমে রপ্তানি করেন, আসলে কী ধরনের অর্ডারগুলো পাচ্ছেন এবং ক্রয়াদেশ আসলে কেমন রয়েছে? ধন্যবাদ বাবু ভাই। আসলে আমি যদি বলি, বেসিক্যালি আমি আমার কোম্পানি পার্সপেক্টিভ যদি বলি, আলহামদুলিল্লাহ আমি ভালো অর্ডার পাচ্ছি। বাট আমার কারণ আমি বিজনেস স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট আঙ্গিকে প্রথম থেকে শুরু করেছি। যখনই আমি যদি বলি, ফারুক ভাই হয়তো বা তারা জানেন, আমি যখন শুরু করেছি ঠিক কোভিড এর সময় শুরু করেছি 2019 সালের ডিসেম্বরে, যখন আপনি জানেন চায়নাতেও ঠিক ওই সময় বিজনেস শুরু হচ্ছে। তার কারণে আমার বিজনেস স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট আঙ্গিকে, যে কোন এই সময় কাস্টমার গুলো, কোন প্রোডাক্ট গুলো এই মুহূর্তে আমরা বাংলাদেশে আনতে পারি। কারণ এই মুহূর্তে কাস্টমার গুলো কোন প্রোডাক্ট গুলো স্ট্রাগল করছে প্রাইসের জন্য, যেমন টার্কি অথবা ইউরোপ কান্ট্রি গুলোতে যে প্রোডাক্ট গুলো তারা খুব শর্ট লিড টাইমে করতো, ঠিক ওই প্রোডাক্ট গুলো আমরা ফোকাস করছি। ওই প্রোডাক্ট করার কারণে আমরা আলটিমেটলি টার্কি বেসড প্রোডাক্ট গুলো অথবা চায়না বেসড প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলোর মধ্যে নিয়ে আমরা কাজ করছি এবং এতে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। এবং এতে আমরা যদি দেখি, আগে লাস্ট 6 মান্থে আলহামদুলিল্লাহ আমরা প্রায় $7 মিলিয়ন আমরা বিজনেস করতে পারছি ইন 2020-তে। এবং আমরা এই গত 4 মাসে এবং আরো আমরা অলমোস্ট $7 মিলিয়ন আমরা বিজনেস করতে পেরেছি, যেটা আমরা প্ল্যান করছি ইন 2021-এ অলমোস্ট 23 মিলিয়ন বিজনেস করার জন্য। সো আমাদের যে স্ট্র্যাটেজিটা আমরা মেন হচ্ছে, হ্যাঁ, যদি ওভারঅল বাংলাদেশের সিচুয়েশন কোভিড এর কারণে ওভারঅল ক্রয়দেশ কম, কারণ যেহেতু আলটিমেটলি ওয়ার্ল্ডের কাস্টমার কম কিনছে, যেহেতু স্টোর ক্লোজ, সবকিছু তো কম, কিন্তু আমি যেভাবে দেখছি আমার আঙ্গিকে যে কিভাবে বাংলাদেশে আমি অর্ডার কিভাবে কাস্টমার কাছ থেকে অর্ডার কিভাবে আনবো, তো বাংলাদেশে কিভাবে আনবো, এই ক্ষেত্রে কোন কান্ট্রি থেকে আমার কম্পিটিটর কান্ট্রি গুলো কি কি আছে, আমার চায়না, আমার টার্কি, আমার ভিয়েতনাম, ওই প্রোডাক্ট গুলো আমি ফোকাস করছি। টার্কি তো আমার কাছ থেকে অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট, তাদের ওয়েজেস বেশি, তারা একমাত্র শুধু লিড টাইমের জন্য তারা কাস্টমার ওইখানে অর্ডার গুলো প্লেস করছেন। চায়নাতে হয়তো বা শুধু কোয়ালিটির জন্য প্লেস করছে। তো আমরা ওই প্রোডাক্ট গুলো যদি একটু ভ্যালুয়েশন করে, যদি আমরা একটু ভালো প্রাইস, যদি ভালো আমরা ভ্যালুয়েশন, ভালো কোয়ালিটি দিতে পারি, আশা করি তখন ওই অর্ডার গুলো আমরা ইজিলি গ্রেড করতে পারছি এবং আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি। আপনি হয়তো বা জানবেন আমরা কাজ করছি নিশ্চয়ই নেক্সট ওয়ালমার্ট, মিসগাইডেড ক্লথিং এবং সব খুব ভালো ভালো ব্র্যান্ডের রিটেলারদের সাথে আমরা কাজ করছি। জি, নিশ্চয়ই এটি করোনার মধ্যে আপনাদের জন্য নিশ্চয়ই এটা আসার খবর যে কেউ আপনারা ভালো করছেন নিজেদের কৌশলগত কারণে। আমরা চাই যে সমন্বিত প্রচেষ্টায় পোশাক খাত ভালো করুক। আমরা জনাব ফারুক হাসান, ব্যবস্থাপনা পরিচালক, জায়ান্ট গ্রুপ, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিজিএমএ, আপনার কাছে আসতে চাই। সংক্ষেপে যদি বলেন যে আমরা এখন বিজিএমএর যে হিসাব সেটি বলে যে সক্ষমতার মাত্র 60% পর্যন্ত এখন তারা কাজে লাগানো যাচ্ছে। তো এই সময়ে এই বাস্তবতায় আসলে কি ধরনের পদক্ষেপ প্রয়োজন আগামী দিনে পোশাক খাত ঘুরে দাঁড়ানোর, সংক্ষেপে যদি বলেন? হ্যাঁ, আমাদের প্রথম যে জিনিস আপনি যেটা আগে বলেছিলেন যে আমাদের মার্কেটে একটা প্রধান শেয়ার আমরা ইউজ করি হলো যে ইউরোপে যায়, তারপরে আমাদের আমেরিকাতে। বাট এটা কিন্তু 2009-এ যখন ছিল, আমরা কিন্তু এর বাইরে মাত্র 6.88% আমরা এক্সপোর্ট করতাম। এখন কিন্তু সেটাকে আমরা 16% নিতে পেরেছি। সুতরাং আমরা নতুন মার্কেটে কিন্তু আমরা বিজিএমএ কাজ করে যাচ্ছে, আমাদের ফ্যাক্টরি যারা ওনার আছে তারা নতুন মার্কেটে কাজ করছে। সুতরাং সেখানে আমি বলবো যে সোফার উই আর সাকসেসফুল, বাট আমাদের এই মার্কেট শেয়ারটা আরো বাড়াতে হবে, বিকজ আমরা ইউরোপ এন্ড আমেরিকার উপরে ডিপেন্ডেন্সিটা আস্তে আস্তে আরো আমরা কমিয়ে আনতে চাই। আরেকটা হলো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের দিকে, যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মধ্যে আমরা দেখবেন যে আমরা কটন বেস গার্মেন্টসটা 30 বছর আগেও 74-75% গার্মেন্টস এক্সপোর্ট হতো বা প্রোডাকশন হতো এবং ইউজ হতো মোর দেন 74%। এখন কিন্তু ম্যানমেড ফাইবার সেই জায়গাটায় চলে এসেছে 72-73% গ্লোবালি। কিন্তু আমরা এখনো কটন বেস গার্মেন্টসটাই
এখনো আমরা 74-75% এক্সপোর্ট করি। তো একদিকে ওইখানে আমরা ডেভেলপ করি নাই, বাট আমি মনে করি যে এইটা একটা অপরচুনিটি যে আমাদের ওখানে গ্রো করার সুযোগ। সুতরাং আমরা ম্যানমেড ফাইবারের গার্মেন্টস আমরা এক্সপোর্ট বাড়াতে চাই এবং ওটা নিয়ে আমরা কাজ করছি, ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করছি। আরেকটা যেটা হলো যে আমরা বেসিক্যালি 5টা প্রোডাক্টের উপরে এতদিন আমরা অনেক বেশি কনসেন্ট্রেট করেছি। সেই 5টা প্রোডাক্ট থেকেও আমরা এখন অন্যান্য আরো যে আইটেমগুলো আছে সেগুলোর উপরে আমরা এখন মার্কেটিং করছি। আই এম শিওর যে আমরা ওই এরিয়াগুলোতে আমরা এক্সপোর্ট বাড়াতে পারবো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জনাব ফারুক হাসান। এইটি আসলে আমাদের দীর্ঘদিনের সমস্যা, সবাই বলে আসছিলেন যে পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার খুঁজে নেওয়া। আমরা বিজিএম এর সহসভাপতি আমাদের সঙ্গে রয়েছেন জনাব মশিউল আজম সজল। আপনার কাছে জানতে চাইবো সংক্ষেপে যে এই যে জনাব ফারুক হাসান বলছিলেন যে পণ্যের যে নতুন বাজার খুঁজে নেওয়া এবং বহুমুখীকরণ করা, সেটি আসলে এই সময় শুধু বলবো না, আপনি বিজিএম এর দায়িত্বে ছিলেন, কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন বাজারের ক্ষেত্রে এবং পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রে? ধন্যবাদ। ইন্টারেস্টিংলি আমাদের পণ্যের বাজার বহুমুখীকরণের ক্ষেত্রে আজকে এখানে লাকিলি জনাব ফারুক হাসান সাহেব আছেন, যিনি 2009-11 সালে বিজিএম এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ওই সময় আমি ওই বোর্ডে ছিলাম। উনি প্রথম বাংলাদেশের একটা বড় দলকে দিয়ে সাউথ আমেরিকা ট্রিপে যান। যে সাউথ আমেরিকা তখন আমাদেরকে ডাইভার্সিফাইড, মানে ইউরোপ আমেরিকার বাইরে আমাদের এক্সপোর্ট ছিল মাত্র ফারুক ভাই, ইফ আই এম নট রং, আমাদের মনে হয় 5.5 মিলিয়ন বা কিছু এরকম কিছু একটা ছিল। অল্প 10 মিলিয়ন ডলারের কম ছিল আমাদের এই জিনিসটা। এখন মজার ব্যাপার, সেখানে আমাদের কয়েক বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট ওখানে করছি। জনাব ফারুক হাসান ওনার নেতৃত্বে আমাদের একটা টিম গেল সাউথ আমেরিকাতে এবং ওই সেদিন ওখান থেকেই আমাদের শুরুটা কিন্তু হয় ডাইভার্সিফাইড মার্কেটে। এবং ইন্টারেস্টিংলি তখন থেকে আজকে 11 বছর পরে আমরা সেই মার্কেটে এখন এক্সপোর্ট করছি প্রায় $2 বিলিয়ন কাছাকাছি। $2 বিলিয়ন এখানে কিছু থাকে। তারপরে আমাদেরকে দেখেন জাপান ডিউটি ফ্রি, কোটা ফ্রি এক্সেস দিল, আমাদেরকে অস্ট্রেলিয়া ডিউটি ফ্রি দিল। এই জিনিসপত্রগুলো, যে কথাটা জনাব ফারুক হাসান সাহেব বলেছেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা, ম্যানমেড ফাইবার। এখন এইসব ইন্ডাস্ট্রি করতে গেলে, আমাকে এইসব ইন্ডাস্ট্রি করতে গেলে 1.5-2 হাজার কোটি টাকা লাগে এইসব ইন্ডাস্ট্রি করার মতো। আমাদের বাংলাদেশে এরকম করার ইন্ডাস্ট্রি করবার মতো কোম্পানি খুব কম আছেন। যারা আছেন এখন, ওনারা যদি ইন্টারেস্টেড হন, ওনাদের যদি হিসাবে পোষায়, তাহলে একটা হতে পারে। অথবা আরেকটা জায়গায় হতে পারে, ধরেন সরকার থেকেই এরকম কিছু কংগ্লোমেরেট গার্মেন্টস এর যারা সাকসেসফুল ব্যবসায়ী গত 5 বছরে খুব সাকসেসফুল, যারা ওনারা যদি একসাথে 5-10 জন হয়ে এরকম একটা ইন্ডাস্ট্রি করতে চান, তাইলে এটা সম্ভব। এবং তাছাড়া আরেকটা জায়গায় হতে পারে, সরকার এখানে অনেক সহজ শর্তে যদি একটা লোনের ব্যবস্থা করতে পারেন, তাহলে আমাদের রিজার্ভ থেকে ওটা আসতে পারে বা অন্য যে কোনো জায়গায়। এই জিনিসটা অনেক ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা ব্যাপার, আমাদের মতো ছোটখাটো কিছু মানুষ দিয়ে কাজ করা সম্ভব না। জি, জনাব মশিউল আজম সজল, এই সময়ে যদি একেবারে সংক্ষেপে বলেন যে আসলে এই যে অর্ডারের কথা বলছিলেন কমে এসছে, এখন আপনারা সক্ষমতা মাত্র 60% কাজে লাগানো যাচ্ছে, সরকারের দিক থেকে কিন্তু বিজিএমইএ কে বা পোশাক খাতকে যথেষ্ট রকমের সহযোগিতা দেওয়া হয়েছে, সেটি আপনারাই বলেন। তো সেক্ষেত্রে আপনাদের দিক থেকে কি ধরনের পদক্ষেপ প্রয়োজন আগামী দিনে এই পোশাক খাতকে ঘুরে দাঁড়ানোর জন্য? সুনির্দিষ্ট কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই মুহূর্তে? আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমাদেরকে যে কোনো মূল্যে আমাদের কারখানার বাতিগুলো জ্বালিয়ে রাখতে হবে। প্রতিদিন, সপ্তাহে 6 দিন কারখানার কিছু মেশিন আমাদেরকে কোনো রকমে চালিয়ে রাখতে হবে। আমাদের যে শ্রমিক ভাই বোনেরা আছে, এদেরকে কারখানায় আসতে হবে, চলে যেতে হবে, এদেরকে ইনট্যাক্ট রাখতে হবে, শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে এবং কাজের জন্য, কারণ এই কাজের প্রেশার আপনারাই দেখবেন আগামী কিছু মাসের ভেতরে। ধরেন জুলাই আগস্টে প্যান্ডামিকটা যখন চলে যাবে, আমি জানি না কখন যাবে, এ যাওয়ার সাথে সাথে আপনি দেখবেন অনেক কাজের প্রেশার আমাদের আসবে এবং তখন আমরা ওই সময়টার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। আপনি আজকে ইনভেস্ট করে কালকেই আপনি এটা রিটার্ন পাবেন না, একটু সময় দিতে হবে। নিশ্চয়ই, সেটি তো অবশ্যই কারখানা চালু রাখতেই হবে। আমরা আরও একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আপনাদের কাছ থেকে পোশাকের রপ্তানির যে কৌশলগত বিষয়গুলো রয়েছে, আগামী দিনের প্রস্তুতি, তা নিয়ে কথা বলবো। দর্শক, ইভ্যালি বীজ সংলাপে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথে থাকবেন।
দর্শক, এই ভ্যালি বীজ সংলাপে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছি পোশাক রপ্তানি। এই সময়ে পোশাক রপ্তানির হালচাল নিয়ে কথা বলতে তিনজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা এর মধ্যে পরিচয় করে দিচ্ছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা রয়েছি, সংক্ষেপে তাদের কাছ থেকে আরও কিছু বিষয় জানতে চাইবো। আমরা এই পর্যায়ে জনাব মোফাজ্জল হোসেন পাভেল, আপনাকে দিয়ে শুরু করতে চাই, ব্যবস্থাপনা পরিচালক ডঙ্গি সোর্সিং লিমিটেড। আপনি আপনার গল্প শুনছিলাম যে করোনাকালে আপনি ব্যবসা শুরু করেছেন এবং একজন তরুণ উদ্যোক্তা হিসেবে সোর্সিং ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সোর্সিং এন্টারপ্রেনিয়ার হিসেবে আপনার যে ক্রয়াদেশের কথা আপনি বলছিলেন, সেটি নিঃসন্দেহেই প্রশংসনীয়। এই সময়ে, এই করোনার মধ্যেও আপনাদের প্রতিষ্ঠান যেহেতু ভালো করছে বলছিলেন, এই একটু যদি বলেন যে আমরা রপ্তানিতে এই সোর্সিং ইন্ডাস্ট্রির ভূমিকা আসলে কি ধরনের? আপনি যেহেতু সোর্সিং নিয়ে কাজ করছেন, সেটি কতটা ভূমিকা রাখছে আসলে? ধন্যবাদ রহমান। আসলে এই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আমাদের বিজনেস পার্টনার, যেটা আমরা বলি বেসিক্যালি আমাদের কোম্পানি ক্ষেত্রে, যেটা আমাদের ভেন্ডর, যেটা আমার ফ্যাক্টরি গুলো যারা আছেন, আমার বিজনেস পার্টনার হিসাবে আমি আখ্যায়িত করি। আমরা খুব ক্লোজলি আমার বিজনেস পার্টনারের সাথে কাজ করছি। আমরা যারা সোর্সিং কোম্পানি গুলো আছি, আপনারা জানেন আমার বিজনেস পার্টনার গুলো নর্মালি এক্সপোর্টের ক্ষেত্রে তিনটা ওয়েতে কাজ অর্ডার কালেক্ট করে। একটা হচ্ছে হয়তো বা যারা ব্র্যান্ড বাংলাদেশি লিয়েজ অফিস থেকে, হয়তো বা সোর্সিং অফিস থেকে, অথবা ডিরেক্ট ব্র্যান্ডের ওভারসিজ অফিস থেকে। তো আমরা যারা সোর্সিং কোম্পানি যারা বাংলাদেশে আছি, তারা বেসিক্যালি আমরা যেটা করি, আমরা সরাসরি রিটেলার কাছ থেকে, ব্র্যান্ডের কাছ থেকে, যে আমরা বিভিন্ন ডিজাইনিং এবং মার্কেটিং এর মাধ্যমে আমার অর্ডার গুলো কালেক্ট করে থাকি বিভিন্ন কান্ট্রি থেকে, ইউকে, ইউএসএ, ইউরোপ, বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের অর্ডার গুলো কালেক্ট করে নিয়ে এসে আমাদের বাংলাদেশে বিভিন্ন ফ্যাক্টরিতে আমার বিজনেস পার্টনার গুলোতে আমার অর্ডার গুলো প্লেস করে থাকি। এই ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই সোর্সিং কোম্পানিগুলো বাংলাদেশে একটা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করছে এই এক্সপোর্টের ক্ষেত্রে, গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রে। তো আমরা খুব ভালোভাবে চেষ্টা করছি যে কিভাবে আরো এই করোনার সময়ও আমরা কিভাবে আরো বেশি করে অর্ডার বাংলাদেশে আমরা আনতে পারি এবং এই এক্সপোর্টে আমরা একটা ভালো ভূমিকা পালন করতে পারি। এজন্য আমি যেটা বলেছি যে কিভাবে বেসিক্যালি আমাদের বাংলাদেশের গতানুগতিক যে প্রোডাক্ট না, যে প্রোডাক্ট গুলো আমি বলেছি, আবারও বলি, যে প্রোডাক্ট গুলো চায়না অথবা টার্কি করছি, ওই প্রোডাক্ট গুলো আমাদের ফোকাস গুলো বেশি করছি। আমার বিশ্বাস আমাদের যদি প্যাট্রোনাইজ করা হয় বাংলাদেশ সোর্সিং কোম্পানি গুলোতে, গভর্নমেন্ট থেকে, আমরা আশা করছি আমরা আরো ভালো সাপোর্ট দিতে পারবো বাংলাদেশি যারা এক্সপোর্টার, গার্মেন্টস এক্সপোর্টার আছে। জি, নিশ্চয়ই, অনেক চমৎকার বলেছেন। আমরাও সেটি আশা করি যে রপ্তানিতে আপনাদের অবদান আরও বেশি বাড়বে আগামী দিনে। এবার জনাব ফারুক হাসান, আপনার কাছে আসতে চাই, ব্যবস্থাপনা পরিচালক জায়ান্ট গ্রুপ এবং সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিজিএমইএ। এই যে কোভিডের আমরা দেখলাম যে ডিসেম্বরে এসে আমাদের কিন্তু রপ্তানির যদি পরিসংখ্যান বলি আপনাকে, আমরা 6% নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছিল। এখন আমরা জানি না জানুয়ারিতে আসলে কোন দিকে যাচ্ছে। তবে আপনাদের কাছ থেকে শুনে, এবং বাংলাদেশ ব্যাংকের গতকালকের যে ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেখানেও কিন্তু বলছে যে ত্রৈমাসিক প্রতিবেদনে যে আমাদের আসলে আমাদের যে 74% রপ্তানির গন্তব্য ইউরোপ, আমেরিকা, যেটি আপনারা বলছিলেন, সেটি কিন্তু এক ধরনের হুমকি এবং অনিশ্চয়তা কাজ করছে। তো এই অনিশ্চয়তার ডামাডোলে আসলে কতখানি রপ্তানিতে সুবাতাস আসবে, তা সেই অনিশ্চয়তা তো রয়েছেই। এই মুহূর্তে আসলে আমাদের সরকারের দিক থেকে বা আপনাদের দিক থেকে, যেটি বিরতির আগেও বলছিলেন, কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন রপ্তানি বাড়ানোর জন্য? আমি প্রথমেই বলবো যে আসলে আপনি দেখেন যে আমাদের যে নিউ মার্কেট নিয়ে আমরা কথা বলেছি, যেটা সওজল সাহেবও বললেন, যে আমাদের একটা সময় আমাদের মার্কেট শেয়ারে মাত্র 6.88% ছিল অন্যান্য দেশের নতুন মার্কেটে। আমি এখন মনে করি যে সরকারের থেকে আমাদের একটা, ওই সময় সরকার আমাদেরকে একটা ইনসেন্টিভ দিয়েছিল 2010 থেকে, যে নতুন মার্কেটে এক্সপোর্ট করলে 4% একটা ইনসেন্টিভ আমাদের জন্য আছে। এটা কিন্তু আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছিল। সরকারের এই ইনসেন্টিভে যত টাকা মালিকরা পেয়েছে, তার থেকে কিন্তু অনেক বেশি আমরা এক্সপোর্ট করতে পেরেছি, এবং এটার অ্যাডভান্টেজ সারা জাতি পেয়েছে, দেশ পেয়েছে, এবং এমপ্লয়মেন্ট থেকে শুরু করে সবকিছু কাজ করেছে। আমি মনে করি যে আমাদের, যেহেতু আমাদের একটা বড় মার্কেট হলো এই ম্যানমেড ফাইবারে, যেটাতে আমরা কিন্তু যেহেতু একদিকে র মেটেরিয়ালস এর জন্য, আরেকদিকে আমরা প্রাইসিং এর জন্য এটা আমরা করতে পারি না। এখানে যদি সরকার একটা ইনসেন্টিভ দেয়, যে পরিমাণ ফিনান্সিয়াল ইনসেন্টিভ আমরা পাবো, বা সরকার যদি এখানে একটা 10% আমরা ইনসেন্টিভ পাই, আমার মনে হয় যে আমরা এক্সপোর্ট অনেক বাড়াতে পারবো। এটার একটা অ্যাডভান্টেজ হলো, দেখবেন যে আমরা যখন নতুন মার্কেটে যাই, তখন কিন্তু বাইরে থেকে আমরা, যেটা একটু আগে পাভেল সাহেব বলছিলেন যে টার্কি থেকে, চায়নাতে যে অর্ডার গুলো হচ্ছে, সুতরাং আমরা যদি সেইগুলো আমাদের বাংলাদেশে উনি আনছে এবং আরো আনবেন, which is very positive। আমি মনে করি যে
আমরা যখন এই ম্যানমেড ফাইবারের প্রোডাক্ট ইনসেন্টিভ পাবো, তখন কিন্তু বাইরে থেকে আমরা নতুন অর্ডার আনতে পারবো, যে অর্ডার আমরা নিজেরা কম্পিট করে প্রাইস কমাবো না। সুতরাং এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। নিশ্চয়ই এটি চমৎকারভাবে আপনি তুলে ধরেছেন। অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে এই জায়গাটিতে। আমরা জনাব মশিউল আজম সজল আপনার কাছে আসতে চাই, সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। সবসময় একটি অভিযোগ করা হয় যে পোশাক খাত একটু বেশি সুবিধা পায়, বিজিএমই একটু বেশি সুবিধা পায়, অন্যান্য ছোটরা সুবিধা কম পায়। সুবিধা পাওয়ার পরেও আপনাদের দেখা গেল যে শ্রমিকদের যতখানি ন্যায্য দাবি দেওয়া থাকে সেটি পূরণের ক্ষেত্রে অনেক সময় সমালোচনার মুখে পড়তে হয় বিজিএমইকে। সেই জায়গাটিকে কিভাবে মূল্যায়ন করবেন, যে এই যে পোশাক খাত একটু বেশি অগ্রাধিকার পাওয়া বা সুবিধা পাওয়া? দেখেন, এটা অগ্রাধিকার সুবিধার কোনো প্রশ্ন না। এই জায়গাটা হলো কি, পোশাক খাত এমন একটা খাত যাকে অর্গানাইজড ভাবে প্রায় 5 মিলিয়ন মানুষকে সে অর্গানাইজ, পোশাক, টেক্সটাইল সবকিছু মিলিয়ে অর্গানাইজ ভাবে 5 মিলিয়ন লোককে ওনারা কর্মসংস্থান করে। সুতরাং যে কোনো কিছু হলে ইট পাটকেল মারলে এখানে একটু দেখতে বড় লাগে, মজা লাগে, তো একটু সুবিধাও হয়, বুঝছেন না? একটা চাকটা তো অনেক বড়, এই জন্য অনেকে অনেক রকম ভাবে এই কথাগুলো বলে থাকে। আমাদেরকে এই খাতের অবদান তো দেশের ফরেন এক্সচেঞ্জ আর্নিং এর এখনো 84%, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং এই খাত কাজ করে, এই খাতকেই সমালোচনার সম্মুখীন হতে হয় এবং এটাই স্বাভাবিক, এটাই হবে সবার। এই খাতকে আপনি শুনেন, রাস্তায় যখন ওই সাইকেল ভুল করে বাসের সামনে গিয়ে পড়ে, দোষটা কিন্তু বাসেরই। তা আমাদের উপরেও আমাদের এই অত্যাচারগুলো সহ্য করতে হচ্ছে, এটা এখন অভ্যাস হয়ে গেছে, কিছু করার নাই। এটা করে যারা যারা আমরা আমরা চলছি। আমরা বিদেশেও বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে কাজ করা হয় বিদেশে, এবং আমাদের দেশের লোকরা আমাদের অনেকে অনেক এগুলির ভিতরে নেতিবাচক কথাবার্তা বলেন, অন্যরকম কথাবার্তা বলেন। তা আমি আশা করবো আপনারা সাংবাদিকরা, আপনাদের কাছে তো কারেক্ট ইনফরমেশন গুলো সবসময় থাকে, আপনারা উল্লেখ দেন, ওতে আমাদের জন্য চলবে। দেখি স্রোতের বিপরীতে কতটুকু চলা যায়। নিশ্চয়ই আমরাও আশা করবো ঘুরে দাঁড়াবে পোশাক খাত। একেবারেই সংক্ষেপে যদি আমাদেরকে বলেন মশিউল আজম সজল, যে এই মুহূর্তে আসলে ক্রয়াদেশ আপনাদের এই অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগানোর কথা অনেকেই বলে থাকেন, সেটিকে আমরা কাজে লাগাতে পারছি কিনা, যেহেতু কোভিডের দ্বিতীয় ঢেউ আসলে চলছেই? দেখেন, এই বাংলাদেশ সরকারের ডিজিটালাইজ যে নীতিটা, এই নীতি এবং এই কার্যক্রমগুলো আমাদেরকে এখন পর্যন্ত টিকে থাকার জন্য সাহায্য করেছে। তা না হলে যে আমি ঘরে বসে আপনার সাথে কথা বলছি, অমুক ঘরে বসে আপনারা সেটি অনলাইনে কতখানি কাজে লাগাতে পারছেন? অনলাইন সেলসটা, আমাদের অনলাইন সেলস এর এই কাজগুলো বায়াররা যেভাবে করে করছেন, ওই অনলাইন সেলসটাই কিন্তু অ্যাকচুয়ালি এখনো যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো চলছে, ক্রয়াদেশ আছে, অনলাইন সেলস এর উপরে বেস করেই আছে। তা না হলে কিন্তু আমরা থাকতাম না। জি, অনেক ধন্যবাদ। আমরা একেবারে ছোট করে আরেকজন মোফাজ্জল হোসেন পাভেল আপনার কাছে আরেকবার আসতে চাই। আপনি সোর্সিং ইন্ডাস্ট্রি নিয়ে যদি একটু ছোট করে বলেন, সময় স্বল্পতা, যে সোর্সিং ইন্ডাস্ট্রি আগামী দিনের যারা নতুনরা যারা কাজ করতে চায়, আপনি যেহেতু এই খাতে কাজ করছেন এবং ভালো করছেন এই কোভিড টাইমে, নতুন যারা আসতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, বা এর ভবিষ্যৎ আসলে কি সোর্সিং এর? ডেফিনেটলি আমি বলবো অবশ্যই সোর্সিং এর উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশে অবশ্যই আছে, কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশে যারা সোর্সিং এ খুব ভালো করছেন, যদি বলি আমি যদি দেখি প্রথমে বিদেশি কোম্পানি টাকা বলি, অ্যান্ডফং বলো, জেটেক্স ওয়াই, আজমারা, নরওয়েস্ট, তো আমাদের বাংলাদেশি কোম্পানি কয়টা আছে? তো আমরা বাংলাদেশি উদ্যোক্তা যারা আছি, আমরা যদি আসলে আমাদের অনেক অপরচুনিটি আছে, আমরা ওদের মতো ঘুরে দাঁড়ানোর মতো আমরাও পারি, আমাদের সে ক্যাপাবিলিটি কোয়ালিটি আমাদের আছে, এবং আমাদের পাশে যারা আমাদের সিনিয়র আছেন, আমাদের যে ফারুক ভাইরা আছেন, সজল ভাইরা আছেন, এবং আমার বিশ্বাস তারা আমাদের সাপোর্ট, এবং আমাদের অনেক অপরচুনিটি আছে, এবং আমরা ইনশাল্লাহ আপনাদের সবার মাধ্যমে মেসেজ দিতে চাই যে এখানে অনেক ভালো পটেনশিয়ালিটি আছে এই সোর্সিং বিজনেসে। এবং আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যদি যে আমাদের সোর্সিং এর উপর যে এআইটিটা আছে 10%, এটা গভর্নমেন্ট যদি এআইটিটা 10% পরিবর্তে এই কোভিড এর কথা চিন্তা করে যদি এটা 5% করে দেন, আমাদের অনেক উদ্যোক্তা আছেন ইন্টারেস্ট করে এখানে বিজনেসে আসবেন। ধন্যবাদ জানাতে হচ্ছে জনাব পাভেল, মোফাজ্জল হোসেন পাভেল এবং ফারুক হাসান, জনাব সজল, তিনজনকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজকের মতো আমরা ইভ্যালি বিচ সংলাপ শেষ করছি। দেখা হবে নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।